এসএসসি 25 শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য রয়েছে তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা করে অল্প কিছু বহুনির্বাচনী প্রশ্ন এবং রয়েছে প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা করে অল্প কিছু সৃজনশীল প্রশ্ন। তো তোমাদের কাজ হলো আজকের এই পুরো ক্লাসে আমাদের সাথে থাকা, কারণ আজকে তোমাদের বিজ্ঞান পরীক্ষার জন্য ফুল একটা প্যাকেজ দেওয়া হবে। তো তোমাদের আজকে যা যা দেওয়া হবে এর বাইরে তোমাদের কিছুই দেখা লাগবে না, একদম কিছুই দেখা লাগবে না, কারণ তোমরা পেয়ে যাবে প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা করে কিছু বহুনির্বাচনী প্রশ্ন এবং প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা করে কিছু সৃজনশীল প্রশ্ন। তো তোমাদের আবার বলছি, আজকের এই পুরো ক্লাসে আমাদের সাথে থাকো। তোমাদের বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন 90% নয়, পুরোপুরি 100%ই কমন পড়বে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, এটি পুরো একটি লং ভিডিও। এখানে তোমাদের এই সাজেশনগুলোর পাশাপাশি আরও বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হবে ব্যাখ্যা সহ। তো তোমরা চাইলে ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারো। তো শিক্ষার্থীরা, আমরা প্রথম অধ্যায় থেকে ক্লাসটি শুরু করি। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটি, কোনটি খাদ্যের মূল উপাদান? তো এখানে 1 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, আমিষ। আমিষ হলো খাদ্যের মূল উপাদান। তারপর 2 নম্বর প্রশ্নটি, নিচের কোনটিকে দেহ গঠনের খাদ্য বলা হয়? তো শিক্ষার্থীরা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের এই চ্যানেলে তোমাদের এসএসসি পরীক্ষা 2025 সালের এভাবে সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে। তো তোমরা যারা সম্পূর্ণ ফ্রিতে এই সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু তোমরা এই সাজেশনটি পুরো দেখার পর বিজ্ঞান পরীক্ষা দিয়ে এসে বুঝে যাবে তোমাদের এই সাজেশনগুলো থেকে কমেন্ট পড়ে কি না পড়ে নাই। তো আমরা মূল বিষয়ে আসি। তো এখানে 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, আমিষ। আমিষকে দেহ গঠনের খাদ্য বলা হয়। তারপর আমাদেরকে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি সেলুলোজ। তো এখানে 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, শাকসবজি। শাকসবজি হলো সেলুলোজ। তো এরপর আমাদের 4 নম্বর প্রশ্নটি, কোনটি প্রোটিন সমৃদ্ধ খাবার? তো 4 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, বরবটি। অর্থাৎ বরবটি হলো প্রোটিন সমৃদ্ধ খাবার। তারপর 5 নম্বর প্রশ্নটি, প্রাণীদেহের গঠনের নিচের কোন খাদ্যগুলো অপরিহার্য? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, মাছ ও ডিম। তারপর 6 নম্বর প্রশ্নটি, কোনটি উদ্ভিদ আমিষ? তো 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, বাদাম। অর্থাৎ বাদাম হলো উদ্ভিদ আমিষ। তারপর 7 নম্বর প্রশ্নটি, তো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেহ গঠনকারী খাদ্য কোনটি? তো এখানে 7 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, মটরশুঁটি। তারপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটি? তো এখানে 8 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, চর্বিসহ মাংস। তো এটা আমরা সকলে জানি, চর্বিসহ মাংস ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। তারপর 9 নম্বর প্রশ্নটি, কোনটি কঠিন স্নেহ পদার্থ? তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর খ, মাছের তেল। তারপর 10 নম্বর, কোন খাবার মানুষের চোখের জন্য ভালো? তো এখানে 13 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ, দই। তো এরপর আমরা 11 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি থায়ামিনের অভাবে কোন রোগ হয়? তো এখানে 11 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, মানসিক অবসাদ। অর্থাৎ থায়ামিনের অভাবে মানসিক অবসাদ রোগ হয়। তারপর 12 নম্বর প্রশ্নটি, নিচের কোনগুলো ভিটামিন সি এর উৎস? তো এখানে 12 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, আমলকি, ফুলকপি, আনারস। অর্থাৎ এগুলোতে ভিটামিন সি রয়েছে। তারপর 13 নম্বর প্রশ্নটি, কোনটি ভিটামিন ই এর উত্তম উৎস? তো 13 নম্বর প্রশ্নের উত্তর ঘ, পাম তেল। তো এরপর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রায় সব খাদ্যেই কম বেশি কোন ভিটামিন পাওয়া যায়? তো এখানে 14 নম্বর প্রশ্নটির উত্তর হবে ভিটামিন ই। অর্থাৎ প্রায় সব খাদ্যেই কম বেশি ভিটামিন ই পাওয়া যায়। তারপর 15 নম্বর প্রশ্নটি, পনির থেকে কোন ভিটামিন পাওয়া যায়? তো এখানে 15 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, কোবালামিন। অর্থাৎ পনির থেকে কোবালামিন ভিটামিন পাওয়া যায়। তারপর 16 নম্বর প্রশ্নটি, আমাদের দেহে কোন খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি? তো এই প্রশ্নটির উত্তর হবে ক, ক্যালসিয়াম। অর্থাৎ সিএম। তারপর 17 নম্বর প্রশ্নটি, খনিজ পদার্থের মধ্যে দেহে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? তো এখানে 17 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, ক্যালসিয়াম। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে আগের প্রশ্নটি। তারপর 18 নম্বর প্রশ্নটি, ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? তো এখানে 18 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, স্কারবি। অর্থাৎ ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগটি হয়। তারপর 19 নম্বর প্রশ্নটি, প্রাণীদেহে অস্থি ও দাঁতের প্রধান উপাদান কোনটি? তো 19 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, ক্যালসিয়াম। তারপর 20 নম্বর প্রশ্নটি, মানুষের শরীরের ওজনের শতকরা কত ভাগ ক্যালসিয়াম? তো এই প্রশ্নটির উত্তর হবে ক, 2। অর্থাৎ মানুষের শরীরের ওজনের শতকরা 2 ভাগই ক্যালসিয়াম। তো শিক্ষার্থীরা, মনে করো আমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউ শেষ। তো এবার আমরা প্রথম অধ্যায়ের সৃজনশীলে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো দেখি। তো এখানে আমরা প্রথম অধ্যায় উন্নত জীবনধারা, এখানে
সৃজনশীল প্রশ্ন রেখেছি আমরা 3টি। তো এই 3টি প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এখানে 3টি প্রশ্ন রেখেছি, এই 3টি প্রশ্ন থেকে হুবহু চলে আসবে না, তবে এখান থেকে একটু ঘুরিয়ে ফেঁচিয়ে, তবে টাইপগুলো একই থাকবে প্রশ্ন যেগুলো আসবে। তো এখানে আমরা 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, এটি হলো চট্টগ্রাম বোর্ড 2024। তো এটি তোমরা তোমাদের গাইড থেকে ভালোভাবে দেখে নিবে, অথবা আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলোর ফুল পিডিএফ অর্থাৎ আনসার সহ ফুল পিডিএফ দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে নিতে পারো। তারপর আমরা 2 নাম্বার রেখেছি দিনাজপুর বোর্ড 2024। তারপর এরপর আমরা 3 নাম্বারে রেখেছি বরিশাল বোর্ড 2024। তো তোমাদের আবার বলছি, তোমরা যদি এগুলোর উত্তর পেতে চাও তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে নাও, সেখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নে এই 3টি প্রশ্ন রেখেছি। তো এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে, অর্থাৎ ভালোভাবে টাইপগুলো মুখস্থ করে নিবে। তো এরপর আমরা 2 নাম্বার অধ্যায়ে যাই। তো এখানে 2 নাম্বার অধ্যায়ে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থেকে শুরু করি। তো এরপর আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখব। তো এখানে 2 নাম্বার অধ্যায়টির নাম হলো জীবনের জন্য পানি। তো এখানে আমাদের 1 নাম্বার প্রশ্নটি, পৃথিবীতে ব্যবহার উপযোগী পানির শতকরা পরিমাণ কত? তো এখানে 1 নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক 1 ভাগ, অর্থাৎ পৃথিবীতে ব্যবহার উপযোগী পানির শতকরা পরিমাণ হলো 1 ভাগ। তারপর 2 নাম্বার প্রশ্নটি, কোনটি সার্বজনীন দ্রাবক? তো এখানে 2 নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ পানি, অর্থাৎ পানি হলো সার্বজনীন দ্রাবক। তারপর 3 নাম্বার প্রশ্নটি, মানুষের শরীরের শতকরা কত ভাগ পানি? তো এই প্রশ্নটির উত্তর খ 50 থেকে 55 ভাগ, অর্থাৎ মানুষের শরীরে 50 থেকে 55 ভাগই হলো পানি। তো এরপর আমাদের 4 নাম্বার প্রশ্নটি, পানির প্রধান উৎস কোনটি? তো এখানে 4 নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ সমুদ্র, অর্থাৎ সমুদ্রই হলো পানির প্রধান উৎস। তারপর 5 নাম্বার প্রশ্নটি, পানি কোথায় কঠিন আকারে থাকে? তো 5 নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ হিমবাহে, অর্থাৎ হিমবাহে বরফ আকারে থাকে, তাই সেখানে কঠিন আকারে থাকে, কারণ বরফ হলো কঠিন পদার্থ, তাই 5 নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ। তারপর 6 নাম্বার প্রশ্নটি, কোন জলজ উদ্ভিদ জলজ প্রাণীদের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে? তো এখানে 6 নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ সিংঘারা। তো এরপর 7 নাম্বার প্রশ্নটি, শাপলা ফুলের গাছ মাছের আঘাতে ভেঙে যায় না কেন? তো এখানে 7 নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক কাণ্ড অত্যন্ত নরম, অর্থাৎ শাপলা ফুলের কাণ্ড অত্যন্ত নরম বলে সেটি মাছের আঘাতে ভেঙে যায় না। তো এরপর 8 নাম্বার প্রশ্নটি, পানির পিএইচ সমান 7 এর কম হলে পানি কি প্রকৃতির হবে? তো এখানে 8 নাম্বার প্রশ্নটির উত্তর হবে খ অ্যাসিডিক, অর্থাৎ পানির পিএইচ মান যদি 7-এর বেশি হয় তাহলে সেটি হবে ক্ষারীয়, এবং সেটি যদি 7-এর কম হয় তাহলে সেটি হবে অ্যাসিডিক। তারপর 9 নাম্বার প্রশ্নটি, জলজ প্রাণী বেঁচে থাকার জন্য পিএইচ এর মান কত হওয়া প্রয়োজন? তো এখানে 9 নাম্বার প্রশ্নের উত্তর খ 6 থেকে 8। তো এরপর আমরা 10 নম্বর প্রশ্নটি দেখি। তো এখানে 10 নম্বর প্রশ্নটি হলো, খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে গ ফাতন, অর্থাৎ খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে ফাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। তো তারপর 11 নম্বর প্রশ্নটি, পানি বিশুদ্ধ করার অন্যতম পদার্থ কোনটি? তো এখানে 11 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক ক্লোরিন, অর্থাৎ সিএল। তারপর 12 নম্বর প্রশ্নটি, বোতলজাত পানি কোন পদ্ধতি বিশুদ্ধকরণ করা হয়? তো এই প্রশ্নটির উত্তর হলো খ ক্লোরিনেশন, অর্থাৎ বোতলজাত পদ্ধতি পানি ক্লোরিনেশন পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা হয়। তারপর 13 নম্বর প্রশ্নটি, নিজের কোনটি তেজস্ক্রিয় মূল? তো এই প্রশ্নটির উত্তর হবে ঘ সিজিয়াম, অর্থাৎ সিজিয়ামই হলো তেজস্ক্রিয় মূল। তো এরপর আমরা 14 নম্বর প্রশ্নটি দেখি। তো এখানে 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোন ধাতব পদার্থ মানুষের রক্তশূন্যতা সৃষ্টি করে? তো এখানে এই প্রশ্নটির উত্তর হবে সীসা, অর্থাৎ সীসা ধাতব পদার্থই মানুষের রক্তশূন্যতা সৃষ্টি করে। তো এরপর 15 নম্বর প্রশ্নটি, ব্যবহার উপযোগী পানি হলো? তো এখানে 1 নম্বর রয়েছে হ্রদের পানি, তারপর 2 নম্বর রয়েছে সমুদ্রের পানি, তারপর 3 নম্বর রয়েছে নলকূপের পানি। তো এখানে 15 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ 1 ও 3, হ্রদের পানি ও নলকূপের পানি হলো এই প্রশ্নটির উত্তর। তারপর 16 নম্বর প্রশ্নটি, বিশুদ্ধ পানি। তো এখানে 1 নম্বর রয়েছে তড়িৎ পরিবহন করে, কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসেবে কাজ করে, তারপর পিএইচ এর মান 7। তো এখানে এই প্রশ্নটির উত্তর হবে 2 ও 3, অর্থাৎ কখনো অ্যাসিড কখনো ক্ষার হিসেবে কাজ করে, তারপর পিএইচ এর মান 7। তো তড়িৎ পরিবহন করে না। তো আমরা একটা কথা মাথায় রাখতে হবে, বিশুদ্ধ পানি কখনো তড়িৎ পরিবহন করে না। তো তারপর আমাদের 17 নম্বর প্রশ্নটি, বিশুদ্ধ পানির ক্ষেত্রে বিদ্যুৎ পরিবাহী উপধর্মী পদার্থ সার্বজনীন দ্রাবক। তো আমরা এর আগেও দেখেছি বিশুদ্ধ পানি কখনো বিদ্যুৎ পরিবহন করে না। তো এই প্রশ্নটির উত্তর হবে 2, 3, অর্থাৎ উভধর্মী পদার্থ এবং সার্বজনীন দ্রাবক। তো এরপর আমাদের 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখি। তো এখানে 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কৃষিক্ষেত্রে পানি দূষণ রোধের উপায়। তো এখানে 1 নম্বর রয়েছে জৈব সার ব্যবহার, 2 নম্বর রাসায়নিক সার ব্যবহার, তারপর 3 নম্বর রয়েছে ফসলের ধরন পরিবর্তন। তো এখানে 18 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ
1 ও 3 অর্থাৎ জৈব সার ব্যবহার এবং ফসলের ধরন পরিবর্তন। তো রাসায়নিক সার ব্যবহার এটি হবে ভুল উত্তর। তো এরপর আমাদের 19 নম্বর প্রশ্নটি। তো এখানে 19 নম্বর প্রশ্নে জলাভূমি, তো এখানে 1 নম্বর রয়েছে পানি ধারণ করে, ক্ষতিকর পদার্থ শোষণ করে, তারপর 3 নম্বর রয়েছে নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন করে। তো এখানে 19 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ 1, 2, 3 অর্থাৎ তিনোটা হবে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ জলাভূমি পানি ধারণ করে, ক্ষতিকর পদার্থ শোষণ করে এবং নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন করে। তো এরপর আমাদের 20 নম্বর প্রশ্নটি উদ্দীপকের উদ্ভিদগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে 1 নম্বর রয়েছে সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে, তারপর 2 নম্বর রয়েছে সারা দেহের মাধ্যমে পানি সংগ্রহ করে, তারপর 3 নম্বরে জলজ প্রাণীদের খাদ্য ভাণ্ডার। তো এখানে 20 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ 1, 2, 3 তিনোটা হবে প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা মনে করো আমাদের দ্বিতীয় অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন দেখা হয়ে গেল। তো এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীলের যে সাজেশনগুলো রেখেছি সেগুলো দেখি। তো এখানে অধ্যায়ের নাম জীবনের জন্য পানি, অধ্যায় 2। তো এখানে আমরা 1 নম্বর সৃজনশীলে রেখেছি রাজশাহী বোর্ড 2019। তো এটির উত্তর তোমাদের প্রথমে বলেছি এগুলোর উত্তর আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হলে পেয়ে যাবে। তো সেখানে জয়েন হওয়ার নিয়মাবলী তোমরা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। তো তারপর আমরা 2 নম্বর প্রশ্নে অর্থাৎ 2 নম্বর সৃজনশীল প্রশ্নে যেটি রেখেছি সেটি হলো দিনাজপুর বোর্ড 2019। তো অবশ্যই এগুলোর ক খ ভালোভাবে মুখস্থ করে ফেলবে, তারপর গ গ ভালোভাবে দেখে ফেলবে, কারণ এগুলো থেকে তোমাদের টাইপ ভিত্তিক কমন পড়বে। তারপর আমরা 3 নম্বর রেখেছি যশোর বোর্ড 2024। তো এখানে অবশ্যই ক খ ঘ গ এই প্রশ্নগুলোর টাইপ ভিত্তিক ভালোভাবে দেখে নিবে, কারণ এখান থেকেই তোমাদের 100% কমন পড়বে, সেটা তোমাদের আবার বলছি, ঠিক আছে। তো এরপর আমরা তৃতীয় অধ্যায়ে যাই। তো শিক্ষার্থীরা আমরা 3 নম্বর অধ্যায়ে এসেছি। তো এখানে 3 নম্বর অধ্যায়ে আমরা প্রথমে দেখব বহুনির্বাচনী প্রশ্ন। তো এই অধ্যায়টি নাম হলো হৃদযন্ত্রের যত কথা। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটি রক্তের অন্যক্ষারের ভারসাম্য রক্ষা করে কোনটি? তো এখানে 1 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ রক্তরস, অর্থাৎ রক্তরস রক্তের অন্যক্ষারের ভারসাম্য রক্ষা করে। তারপর 2 নম্বর প্রশ্নটি রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে কোনটি? তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ রক্তরসে অ্যামিনো অ্যাসিড খাদ্যসার হিসেবে উপস্থিত থাকে। তারপর 3 নম্বর প্রশ্নটি নিচের কোনটি দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে? তো 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক লোহিত রক্তকণিকা, অর্থাৎ লোহিত রক্তকণিকায় আমাদের দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। তারপর 4 নম্বর প্রশ্নটির লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে? তো এখানে 4 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ প্লীহাতে, অর্থাৎ লোহিত রক্তকণিকা প্লীহাতে সঞ্চিত থাকে। তারপর 5 নম্বর প্রশ্নটি স্তন্যপায়ীদের রক্তের কোন উপাদান উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায়? তো 5 নম্বর প্রশ্নের উত্তর ঘ লোহিত রক্তকণিকা, অর্থাৎ লোহিত রক্তকণিকা রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। তারপর 6 নম্বর প্রশ্নটি কোনটি অ্যান্টিবডি গঠন করে? তো এখানে 6 নম্বর প্রশ্নটির উত্তর ক লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। তো এরপর আমাদের 7 নম্বর প্রশ্নটি অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্ত তৈরি করে। তো এখানে 7 নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ অ্যান্টিবডি, অর্থাৎ অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য রক্ত তৈরি করে অ্যান্টিবডি। তারপর 8 নম্বর প্রশ্নটি নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে? তো 8 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ নিউট্রোফিল, অর্থাৎ নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। তারপর 9 নম্বর প্রশ্নটি কোনটি হেপারিন নিঃসরণ করে? তো 9 নম্বর প্রশ্নের উত্তর হবে খ ব্যাসোফিল, অর্থাৎ ব্যাসোফিলই হেপারিন নিঃসরণ করে। তো এরপর আমাদের 10 নম্বর প্রশ্নটি, এখানে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে রহিমা বেগমের রক্ত পরীক্ষা করে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম পাওয়া গেল, রহিমা বেগম কী রোগে আক্রান্ত হয়েছে? তো এখানে 10 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ অ্যানিমিয়া, অর্থাৎ রহিমা বেগমের হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় রহিমা বেগম অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়েছে। তারপর 11 নম্বর প্রশ্নটি কোন রোগে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়? তো 11 নম্বর প্রশ্নের উত্তর ঘ অ্যানিমিয়া। তারপর 12 নম্বর কোন রোগে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়? তো 12 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ ফারফুরা, অর্থাৎ ফারফুরা রোগে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। তো এরপর আমাদের 13 নম্বর প্রশ্নটি নিউমোনিয়া রোগে শ্বেত রক্তকণিকার পরিমাণ থাকে। তো এখানে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 20,000 থেকে 30,000, অর্থাৎ নিউমোনিয়া রোগে শ্বেত রক্তকণিকার পরিমাণ থাকে 20,000 থেকে 30,000 পর্যন্ত। তো তারপর 14 নম্বর প্রশ্নটি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে নিচের কোন রোগটি হয়? তো এই প্রশ্নটির উত্তর হবে ঘ ফারফুরা। তারপর 15 নম্বর প্রশ্নটি কোন উপাদানটির অভাবে অ্যানিমিয়া রোগ দেখা দেয়? তো 15 নম্বর প্রশ্নের উত্তর হবে ক লোহিত রক্তকণিকা, অর্থাৎ লোহিত রক্তকণিকা উপাদানটির অভাবে অ্যানিমিয়া রোগ সাধারণত দেখা দেয়। তো এরপর আমাদের 16 নম্বর প্রশ্নটি
কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি অনুপস্থিত? তো 16 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ এবি, অর্থাৎ এবি রক্ত গ্রুপে অ্যান্টিবডি অনুপস্থিত। তারপর 17 নম্বর প্রশ্নটি সার্বজনীন রক্তদাতা গ্রুপ কোনটি? তো 17 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এবি, অর্থাৎ এবি গ্রুপের রক্ত সকলে গ্রহণ করতে পারবে। তো এরপর আমাদের 18 নম্বর প্রশ্নটি, বি গ্রুপধারী ব্যক্তি কোন কোন গ্রুপকে রক্ত দিতে পারবে, অর্থাৎ বি গ্রুপের রক্ত কোন কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? তো এখানে 18 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ বি ও এবি, অর্থাৎ বি গ্রুপের রক্ত বি এবং এবি গ্রুপ গ্রহণ করতে পারবে। তো শিক্ষার্থীরা আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো। তো এবার আমরা 19 নম্বর প্রশ্নটি দেখি। তো এখানে 19 নম্বরে বলা হয়েছে RH প্লাস ফ্যাক্টরযুক্ত সুমনের সহিত RH ফ্যাক্টরযুক্ত স্বপ্নার বিয়ে হলে কী সমস্যা হতে পারে? তো 19 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ গর্ভপাত। তারপর 20 নম্বর প্রশ্নটি শিরা ও দমনের সংযোগস্থলের রক্তনালী কোনটি? তো 20 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ কৈশিক জালিকা। তো শিক্ষার্থীরা মনে করো আমাদের 3 নম্বর অধ্যায় শেষ, অর্থাৎ 3 নম্বর অধ্যায়ের আমাদের বহু নির্বাচনী প্রশ্ন মনে করো শেষ। তো এরপর আমরা 3 নম্বর অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলোর সাজেশন দেখি। তো এখানে আমরা তৃতীয় অধ্যায়ে 1 নম্বর সৃজনশীলে রেখেছি ঢাকা বোর্ড 2019। তো এই সৃজনশীলটি তোমরা ভালোভাবে দেখে যাবে, টাইপ ভিত্তিকভাবে ক খ তো অবশ্যই মুখস্থ করে ফেলবে, তো ঘ গগুলোর নিয়মটা দেখে যাবে। তো আশা করি অবশ্যই কমন পড়বে। তো এরপর আমরা 2 নম্বর রেখেছি রাজশাহী বোর্ড 2019। তো এগুলো তোমরা সকলেই ভালোভাবে দেখে যাবে, এগুলো দেখে গেলে আশা করি তোমাদের 100 নম্বরের মধ্যে 100 নম্বর মিস হবে না। তো এরপর আমরা তৃতীয় অধ্যায়ের সৃজনশীল সাজেশন 3 নম্বর রেখেছি কুমিল্লা বোর্ড 2019। তো এটা থেকেও তোমাদের কমন পড়বে, আমি এটা বারবার বলতেছি, তাই তোমরা এগুলো ক খ ভালোভাবে মুখস্থ করে ফেলবে এবং পরের ঘ ঘগুলো ভালোভাবে দেখে যাবে টাইপ ভিত্তিকভাবে। তো এরপর আমরা এসেছি 4 নম্বর অধ্যায়ে। তো এখানে আমরা বহু নির্বাচনী দেখতে পাচ্ছি অধ্যায় 4 নবজীবনের সূচনা। তো এখানে আমরা প্রথমে বহু নির্বাচনী দিয়ে শুরু করি। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটি কোনটি বয়ঃসন্ধিকালের মানসিক পরিবর্তন? তো এখানে 1 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ আবেগ দ্বারা পরিচালিত হওয়া, অর্থাৎ আবেগ দ্বারা পরিচালিত হওয়া বয়ঃসন্ধিকালের মানসিক পরিবর্তন। তারপর 2 নম্বর প্রশ্নটি বয়ঃসন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তনের জন্য দায়ী হরমোন কোনটি? তো এখানে 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে গ টেস্টোস্টেরন। তো সরি এখানে আমি ভুল দাগিয়ে দিয়েছি, এখানে উত্তর হবে ঘ টেস্টোস্টেরন। তো এরপর আমাদের 3 নম্বর প্রশ্নটি মেয়েরা কত বছর বয়সে পর গর্ভধারণ করলে ঝুঁকি কম থাকে? তো এখানে 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ 20 বছর। তো এরপর আমাদের 4 নম্বর প্রশ্নটি মানুষের প্রতিটি দেহকোষে কয়টি সেক্স ক্রোমোজোম থাকে? তো এখানে 4 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ 02, অর্থাৎ 2। তারপর 5 নম্বর প্রশ্নটি মানুষের প্রতিটি দেহকোষে কতটি ক্রোমোজোম থাকে? তো এখানে 5 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ 43টি, অর্থাৎ মানুষের প্রতিটি দেহকোষে 46টি ক্রোমোজোম থাকে। তো 6 নম্বর প্রশ্নটি জৈব বিবর্তনের অন্তর্ভুক্ত। তো এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ব্যাকটেরিয়া। তারপর 7 নম্বর প্রশ্নটি রাসায়নিক বিবর্তনের মাধ্যমে প্রোটোভাইরাস থেকে কোন জীবটির উৎপত্তি হয়? তো এখানে 7 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ ভাইরাস, অর্থাৎ রাসায়নিক বিবর্তনের মাধ্যমে প্রোটোভাইরাস থেকে ভাইরাস জীবটির উৎপত্তি হয়। তো এরপর 8 নম্বর প্রশ্নটি কার অগ্রপথ সৃজনশীল কাজের জন্য রূপান্তরিত হয়েছে? এখানে 8 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক মানুষ। তো শিক্ষার্থীরা আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো। তো এখানে আমরা 9 নম্বর প্রশ্নে এসে দেখতে পাচ্ছি একটি চিত্র। তো এখানে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্রে কোনটি মানুষের লুপ্তপ্রায় অঙ্গ? তো এই প্রশ্নের উত্তর হবে ক ফি, অর্থাৎ ফি অঙ্গটি মানুষের লুপ্তপ্রায় অঙ্গ। তো এখানে আমরা ফি অঙ্গটি দেখতে পাচ্ছি। তো এরপর আমাদের 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইলিশ মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এরপর আমাদের 11 নম্বর প্রশ্নটি ফ্রাটি ফ্লাসে কোন দুটি পানির বৈশিষ্ট্য আছে? তো এখানে 11 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ সরীসৃপ ও স্তন্যপায়ী, অর্থাৎ ফ্রাটি ফ্লাসে সরীসৃপ ও স্তন্যপায়ী এই দুটি প্রাণীর বৈশিষ্ট্য রয়েছে। তারপর 12 নম্বর প্রশ্নটি অ্যাসপোনোবন কোন ধরনের প্রাণী? তো এখানে 12 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ সরীসৃপ, অর্থাৎ অ্যাসপোনোবন সরীসৃপ প্রাণী। তারপর 13 নম্বর প্রশ্নটি কোন বিজ্ঞানী ফজিল আবিষ্কার করেন? তো 13 নম্বর প্রশ্নের উত্তর হবে খ অ্যারিস্টটল। তারপর 14 নম্বর প্রশ্নটি ডারউইনের মতে জীবের খাদ্য ও বাসস্থান সীমিত কারণ কি? তো এখানে 14 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ ভূপৃষ্ঠের আয়তন নির্দিষ্ট। তো এরপর আমাদের 15 নম্বর প্রশ্নটি, এখানে 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজির বয়স 13 বছর, তার আচরণিক পরিবর্তনসমূহ। তো এখানে একে রয়েছে নিজের মতামত প্রতিষ্ঠার চেষ্টা। তারপর এখানে 2 নাম্বার রয়েছে দুঃসাহসিক কাজে প্রবৃত্ত হওয়া। তো 3 নাম্বার রয়েছে গলার স্বর মোটা হওয়া। তো এখানে 15 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক 1 ও 2 নিজের মতামত প্রতিষ্ঠা করা এবং দুঃসাহসিক কাজে প্রবৃত্ত হওয়া।
তো এরপর আমাদের ১৬ নম্বর প্রশ্নটি মানসিক পরিবর্তন। তো এখানে ১ নাম্বার রয়েছে দাড়ি গোঁফ গজানো, তারপর ২ নাম্বার রয়েছে আবেগ দ্বারা পরিচালিত হওয়া, তারপর ৩ নাম্বার রয়েছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। তো এখানে ১৬ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ২ ও ৩, আবেগ দ্বারা পরিচালিত হওয়া এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। এই দুইটি হবে ১৬ নাম্বার প্রশ্নের উত্তর। তো এরপর আমাদের ১৭ নাম্বার প্রশ্নটি বয়ঃসন্ধিকালে মেয়েদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী হরমোন। তো এখানে ১৭ নাম্বারের ১ নাম্বার রয়েছে টেস্টোস্টেরন, তারপর ২ নাম্বার রয়েছে ইস্ট্রোজেন, তারপর ৩ নাম্বার রয়েছে প্রোজেস্টেরন। তো এখানে ১৭ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ২ ও ৩ অর্থাৎ ঘ, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তো এরপর আমাদের ১৮ নাম্বার প্রশ্নটি ওয়াই ক্রোমোজোম ভূমিকা রাখে। তো এখানে ১ নাম্বার রয়েছে পুল্লিঙ্গ নির্ধারণে, তারপর ২ নাম্বার রয়েছে স্ত্রীলিঙ্গ নির্ধারণে, তারপর ৩ নাম্বার রয়েছে পুংগ্যামেট নির্ধারণে। তো এখানে ৩টি অপশন রয়েছে। তো এখানে ৩টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো খ ১ ও ৩, অর্থাৎ পুংলিঙ্গ নির্ধারণ এবং পুংগ্যামেট নির্ধারণে। তো এরপর আমাদের ১৯ নাম্বার প্রশ্নটি। তো এখানে ১৯ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ডারউইনের দৃষ্টিতে জীবের সহজাত প্রবৃত্তি হলো। তো এখানে ১৯ নাম্বার প্রশ্নে এখানে ১ নাম্বার রয়েছে সীমিত খাদ্য গ্রহণ, ২ নাম্বার অত্যাধিক হারে বংশবৃদ্ধি, তো ৩ নাম্বার রয়েছে অস্তিত্বের জন্য সংগ্রাম। তো এখানের উত্তর হবে খ ২, অত্যাধিক হারে বংশবৃদ্ধি। তারপর এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। তো এখানে উদ্দীপকটাতে বলা হয়েছে প্রীতম সপ্তম শ্রেণীতে পড়ে, এই সময় তার শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। এখানে ২০ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রীতমের জীবনে এই সময়কে কি বলা হয়। তো ২০ নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ বয়ঃসন্ধিকাল, অর্থাৎ প্রীতমের জীবনের এই সময়কে বলা হয় বয়ঃসন্ধিকাল। তো এটা আমরা সকলে জানি। তো এরপর আমাদের ৪ নম্বর অধ্যায়ের সৃজনশীলের সাজেশনগুলো আমরা দেখি, অর্থাৎ আমাদের বহু নির্বাচনী সাজেশনগুলো তো দেখা হলো। তো এবার আমরা সৃজনশীলের সাজেশনগুলো দেখি। তো আমরা এখন দেখতে পাচ্ছি অধ্যায় ৪ নবজীবনের সূচনা সৃজনশীল। তো এখানে সৃজনশীলে আমরা যে প্রশ্নগুলো রেখেছি দেখি, এখানে ৩টি প্রশ্নই রাখা হয়েছে। তো এখানে ১ নম্বর প্রশ্নটি হলো যশোর বোর্ড ২০১৯। তো যশোর বোর্ড ২০১৯-এর প্রশ্নই আমরা ১ নম্বর সাজেশন হিসেবে রেখেছি। তারপর ২ নম্বরে আমরা রেখেছি চট্টগ্রাম বোর্ড ২০১৯। তো তোমাদের আবারও বলছি, তোমরা অবশ্যই এগুলোর ক খ মুখস্থ করবে। তারপর গ গুলোর নিয়মগুলো তোমরা অবশ্যই একবার হলেও মুখস্থ করে যাবে। তো এরপর আমরা আমাদের ৩ নাম্বারের মধ্যেও সেম একই কথা, তোমরা একই কাজই করবে। তো ৩ নাম্বার প্রশ্নটি আমরা সংগ্রহ করেছি কুমিল্লা বোর্ড ২০১৯ থেকে, অর্থাৎ কুমিল্লা বোর্ড ২০১৯ সাজেশন হিসেবে আমরা রেখেছি এখানে। তো শিক্ষার্থীরা আমাদের ৪ অধ্যায় শেষ হলো। তো এবার আমরা ৫ নাম্বার অধ্যায়ে যাই। তো এখানে আমরা ৫ নাম্বার অধ্যায় দেখতে পাচ্ছি দেখতে হলে আলো চাই, অর্থাৎ অধ্যায়টির নাম। তো এখানে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। তো এখানে ১ নাম্বার প্রশ্নটি কোনটি নিরাপদ ড্রাইভিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে ১ নম্বর প্রশ্নটির উত্তর হবে খ আশেপাশে খেয়াল রাখা। তারপর ২ নম্বর প্রশ্নটি পাহাড়ি রাস্তার বাকি কোনটি ব্যবহার করা হয়। তো এখানে ২ নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ গলীয় দর্পণ। তো শিক্ষার্থীরা পাহাড়ি রাস্তার বাঁকে গলীয় দর্পণ ব্যবহার করা হয়, কারণ সামনে থেকে অন্য কোনো গাড়ি আসছে কিনা তা দেখার জন্য গলীয় দর্পণ ব্যবহার করা হয়। তারপর এখানে ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের চিত্রে কোনটি প্রধান ফোকাস। তো এখানে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি। তো এখানে উত্তর হবে এ, অর্থাৎ এই চিত্রটির প্রধান ফোকাস হলো এ। তো আমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছি, এটি প্রধান ফোকাস। তো এরপর আমরা ৪ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি। তো এখানে ৪ নম্বর প্রশ্নে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে বলা হয়েছে এও রশ্মিটি ৪ মাধ্যমে প্রবেশের পর প্রতিসরিত রশ্মির। তো এখানে ৪ নম্বর প্রশ্নটির উত্তর হবে খ ওএন হতে দূরে সরে যাবে, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি ওএন হতে দূরে সরে যাবে। তো এরপর আমাদের ৫ নম্বর প্রশ্নটি আমরা একটু দেখি। তো এখানে আমাদের ৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়। তো ৫ নম্বর প্রশ্নটির উত্তর হলো ক রেটিনা। এরপর আমাদের ৬ নম্বর প্রশ্নটি অবতল লেন্সের চশমা ব্যবহার করে কোন ধরনের ত্রুটি দূর করা যায়। তো ৬ নম্বর প্রশ্নের উত্তর হলো খ ক্ষীণদৃষ্টি। অবতল লেন্সের চশমা ব্যবহার করে ক্ষীণদৃষ্টি দূর করা যায়। তো এরপর আমাদের ৭ নম্বর প্রশ্নটি কোনটি লেন্সের ক্ষমতার এসআই একক। তো ৭ নম্বর প্রশ্নের উত্তর হবে ক রেডিয়ান বা মিটার। তারপর ৮ নম্বর প্রশ্নটি একটি লেন্সের ফোকাস দূরত্ব ২ মিটার হলে লেন্সটির ক্ষমতা কত। এখানে ৮ নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ +0.50। এরপর আমরা ৯ নম্বর প্রশ্নটি দেখি। এখানে ৯ নম্বর প্রশ্নে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে উপরোক্ত চিত্রের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কত। তো এখানে প্রশ্নটির উত্তর হবে ঘ √3/√2, অর্থাৎ উপরের চিত্রে এর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক হবে √3/√2। তো আমাদের ৯ নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো। তো এরপর আমরা ১০ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখি।
তো এখানে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কোন ত্রুটি হয়। তো 10 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, হর্ষদৃষ্টি। অর্থাৎ চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে হর্ষদৃষ্টি দৃষ্টি ত্রুটিটি হয়। তো এরপর আমরা 11 নম্বর প্রশ্নটি দেখি। তো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্ষীণদৃষ্টির কারণ কোনটি। তো 11 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া। তারপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি বার্ধক্যজনিত জুটি। তো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, দীর্ঘদৃষ্টি ত্রুটি। তো এরপর আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে বলা হয়েছে উদ্দীপকের ক্ষেত্রে। তো এখানে 1 নম্বর রয়েছে এই মাধ্যমটি হালকা, তারপর 2 নম্বর রয়েছে কোণ কিউ ও এন প্রাইম প্রতিসরণ কোণ, তারপর 3 নম্বর রয়েছে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ সমান। তো এখানে 13 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক, 1 ও 2, অর্থাৎ এই মাধ্যমটি হালকা, তারপর কোণ কিউ ও এন প্রাইম প্রতিসরণ কোণ। তো আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো। তো এখানে 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো লেন্সের ক্ষমতা 3D হলে লেন্সটি, তো এখানে 1 নম্বর রয়েছে উত্তল, তারপর 2 নম্বর রয়েছে অবতল, তারপর 3 নম্বর রয়েছে অভিসারী। তো এই প্রশ্নটির উত্তর হবে 1 ও 3, অর্থাৎ উত্তল এবং অভিসারী, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে খ, 1 ও 3। তো এরপর আমরা দেখতে পাচ্ছি একটি চিত্র এবং এই চিত্রটি থেকে আমাদের বলা হয়েছে নিচের কোনটি আপাতন কোণ, অর্থাৎ 15 নম্বর প্রশ্নে। তো 15 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, কোণ এ ও এন হলো আপাতন কোণ। তো আমরা তোমাদের একটু বিস্তারিত দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এ, তারপর দেখতে পাচ্ছ ও, তারপর দেখতে পাচ্ছ এন। তো এখানে এ ও এন হলো আপাতন কোণ। আশা করি বুঝতে পেরেছ। তো এভাবে তোমাদের যে কোনো প্রশ্ন আসলে তোমরা এভাবে উত্তরগুলো দিতে পারবে। তো আমাদের 15 নম্বর প্রশ্নের উত্তর বিস্তারিত দেখা হলো। তো এবার আমরা 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখি। উদ্দীপকে এক্স গণমাধ্যম ওয়াই হালকা মাধ্যম, তারপর 2 নম্বরে বলা হয়েছে এক্স হালকা মাধ্যম ওয়াই গণমাধ্যম, তারপর 3 নম্বরে বলা হয়েছে ও এ আপতিত রশ্মি ও বি প্রতিসরিত রশ্মি। তো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে সঠিক উত্তর হলো ঘ, 1 ও 3, অর্থাৎ এক্স গণমাধ্যম এবং ওয়াই হালকা মাধ্যম, তারপর ও এ আপতিত রশ্মি ও বি প্রতিসরিত রশ্মি। তো এরপর আমাদের 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রিয় আপতিত রশ্মি হলে প্রতিসরিত রশ্মি কোনটি। তো এখানে 17 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, ও আর, অর্থাৎ প্রিয় আপতিত রশ্মি হলে ও আর হবে প্রতিসরিত রশ্মি। তো এরপর আমাদের 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক অনুসারে। তো এখানে 1 নম্বর রয়েছে আপাতন কোণের মান প্রতিসরণ কোণের চেয়ে ছোট, তারপর 2 নম্বর রয়েছে আপতিত রশ্মি ও প্রতিসরিত রশ্মি একই রঙের হলে সাইন ও সাইনের অনুপাত ধ্রুব। তারপর এখানে 3 নম্বর রয়েছে মধ্যম দয়ের পরিবর্তিত হলে আপাতন কোণের মান ও প্রতিসরণ কোণের মান পরিবর্তিত হবে। তো এখানে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 1 2 3, তিনটা হবে 18 নম্বর প্রশ্নের উত্তর। তারপর এখানে 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রতিসরণ কোন কোনটি। তো এখানে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের প্রতিসরণ কোন কোনটি নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নটির উত্তর হবে ঘ, কোণ এ প্রাইম ও এন হলো প্রতিসরণ কোণ। তো আমাদের 19 নম্বর প্রশ্নটির উত্তর দেখা হলো। তারপর এখানে 20 নম্বর প্রশ্নে উদ্দীপকের চিত্রে। তো এখানে 1 নম্বর রয়েছে এ মাধ্যমের চেয়ে বি মাধ্যম ঘন, তারপর 2 নম্বর রয়েছে অবি প্রতিসরিত রশ্মি, তারপর 3 নম্বর রয়েছে এ মাধ্যমে আলোর বেগ বেশি। তো 20 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ, 1 ও 3, অর্থাৎ এ মাধ্যমের চেয়ে বি মাধ্যম ঘন, তারপর এই মাধ্যমের আলোর বেগ বেশি। তো এখানে 20 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ। তো শিক্ষার্থীরা আমাদের পঞ্চম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখি। তো শিক্ষার্থীরা আমরা এখন দেখতে পাচ্ছি পঞ্চম অধ্যায়। তো এখানে পঞ্চম অধ্যায়টির নাম হলো দেখতে হলে আলো চাই। তো এখন আমরা দেখব পঞ্চম অধ্যায়ের সৃজনশীল। তো এর আগে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখেছিলাম। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন রাখা হয়েছে ঢাকা বোর্ড 2019 থেকে, অর্থাৎ 1 নম্বর প্রশ্নটি হলো ঢাকা বোর্ড 2019। তো এগুলো তোমাদের প্রথমে বলেছি ক খ অবশ্যই মুখস্থ করে ফেলবে এবং ঘ ঘ টাইপগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে। তো এখানে 2 নম্বরে রয়েছে দিনাজপুর বোর্ড 2019 থেকে। তো এটি অবশ্যই শিখে ফেলবে সকলে। তো এরপর আমাদের 3 নম্বর রয়েছে রাজশাহী বোর্ড 2019, অর্থাৎ 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি। তো এটিও তোমরা ক খ এবং ঘ ঘ এগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবে। তো আমাদের পঞ্চম অধ্যায়ের সৃজনশীলের সাজেশন দেখা হলো। তো এবার আমরা ষষ্ঠ অধ্যায়ে যাই। তো শিক্ষার্থীরা আমরা ষষ্ঠ অধ্যায়ে এসেছি এবং অধ্যায়ের নাম দেখতে পাচ্ছি পলিমার। তো আমরা এখন প্রথমে ষষ্ঠ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর একসাথে দেখব। তো এখানে 1 নম্বর প্রশ্নটি পলিমার শব্দটি কোন দেশ থেকে এসেছে। তো এখানে 1 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ, গ্রিস, অর্থাৎ পলিমার শব্দটি গ্রিস থেকে এসেছে। তারপর 2 নম্বর প্রশ্নটি কোনটি প্রাকৃতিক পলিমার। তো 2 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, সিল্ক। তো এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি পিভিসি পাইপের মনোমার কোনটি। তো 3 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, ভিনাইল ক্লোরাইড। তো এরপর আমরা 4 নম্বর প্রশ্ন দেখি। তো এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে
PbC5 কোনটি দিয়ে তৈরি? তো 4 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ ভিনাইল ক্লোরাইড, অর্থাৎ ভিনাইল ক্লোরাইড দিয়ে PbC5 তৈরি করা হয়। তারপর 5 নম্বর প্রশ্নটি কোনটি প্রাকৃতিক পলিমার? তো 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক রাবার। রাবার হলো প্রাকৃতিক পলিমার। তারপর আমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি এবং এখানে বলা হয়েছে উদ্দীপকে ওয়াই হলো, অর্থাৎ বিক্রিয়ায় ওয়াই হলো। তো এখানে উত্তর হবে খ পলিথিন। উদ্দীপকে বিক্রিয়ায় ওয়াই হলো পলিথিন। তো শিক্ষার্থীরা এখানে একটা জিনিস ভুল হয়েছে, 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন একই দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমরা 7 নম্বর প্রশ্ন যেহেতু উত্তর দেখেছি, তো আমরা 7 নম্বর প্রশ্ন বাদ দিই। তো এরপর আমরা 8 নম্বর প্রশ্নটি দেখি। এখানে আমাদের 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে পলিথিন তৈরিতে কত তাপমাত্রা দরকার? তো 8 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক 200 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পলিথিন তৈরিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয়, অর্থাৎ প্রয়োজন হয়। তো আমাদের 8 নম্বর উত্তর দেখা হলো। তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাকৃতিক তন্তু কোনটি? তো এখানে 9 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ রেশম, অর্থাৎ রেশম হলো প্রাকৃতিক তন্তু। তো এরপর আমাদের 10 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি প্রাণজ তন্তু? তো 10 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক রেশম। রেশম হলো প্রাণীজ তন্তু। তারপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি নন সেলুলোজিক কৃত্রিম তন্তু? তো 11 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ নাইলন। নাইলন হলো নন সেলুলোজিক কৃত্রিম তন্তু। তারপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে কৃত্রিম তন্তু হলো, তো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে খ বেয়ন। তো এরপর আমাদের 13 নম্বর প্রশ্নটি ফসমি পোশাকের বৈশিষ্ট্য কোনটি? তো 13 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ তাপ কুপরিবাহী। তারপর আমাদের 14 নম্বর প্রশ্নটি কোনটি ফসমের ক্ষেত্রে প্রযোজ্য? তো 14 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ কুঞ্চন প্রতিরোধের ক্ষমতা সম্পূর্ণ। তারপর 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন তত্ত্ব ফাইব্রিয়ন নামের এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দ্বারা তৈরি? তো এখানে 15 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ রেশম। তো এরপর আমাদের 16 নম্বর প্রশ্নটি মৃত বা জবাই করা মেষ থেকে তৈরি ফসমকে বলা হয়? তো এখানে 16 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ ফুন্ড উল, অর্থাৎ মৃত বা জবাই করা মেষ থেকে তৈরি ফসমকে বলা হয় ফুন্ড উল। তারপর 17 নম্বর প্রশ্নটি মোহরা কি? তো 17 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ ফসম। তারপর 18 নম্বর প্রশ্নটি কার্পেট দড়ি টায়ার কোন তত্ত্ব দিয়ে তৈরি? তো 18 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ নাইলন। তারপর 19 নম্বর প্রশ্নটি কোনটি সুতা কাটার দ্বিতীয় ধাপ? তো 19 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক কার্ডিং। তো এরপর আমাদের 20 নম্বর প্রশ্নটি পিভিসি ফোড়ালে কোন গ্যাসটি নির্গত হয়? তো এখানে 20 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ হাইড্রোজেন ক্লোরাইড, অর্থাৎ পিভিসি ফোড়ালে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটি নির্গত হয়। তো শিক্ষার্থীরা আমাদের ষষ্ঠ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হলো। তো এবার আমরা দেখব সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় 6 পলিমার। এখন আমরা দেখব সৃজনশীল প্রশ্ন। এর আগে আমরা দেখেছি কি বহু নির্বাচনী প্রশ্ন। এখানে আমাদের প্রশ্ন 1 এটি নেওয়া হয়েছে ঢাকা বোর্ড 2019 থেকে। তো এরপর আমাদের প্রশ্ন 2 এটি নেওয়া হয়েছে দিনাজপুর বোর্ড 2024 থেকে। তো এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে যাবে, কারণ এগুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন সৃজনশীল তৈরি করা হবে। তো এখানে আমাদের প্রশ্ন 3 হলো কুমিল্লা বোর্ড 2019 থেকে। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের এই কথাটা আবার বলতেছি এবং বারবার বলতেছি, তোমরা অবশ্যই এখানে ক খগুলো মুখস্থ করবে এবং গ গুলোর নিয়মগুলো একবার দেখে যাবে, অর্থাৎ একবার তোমরা রিডিং পড়ে গেলে হবে। তো শিক্ষার্থীরা এবার আমরা যাই সপ্তম অধ্যায়ে, অর্থাৎ 7 নম্বর অধ্যায়ে। তো এখানে আমরা সপ্তম অধ্যায়ে দেখতে পাচ্ছি অধ্যায়ের নাম হলো অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার। তো এখানে আমরা প্রথমে কি দেখব, বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটি কোনটি দুর্বল অ্যাসিড? তো 1 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ H2CO3, অর্থাৎ H2CO3 হবে দুর্বল অ্যাসিড। তো এরপর আমাদের 2 নম্বর প্রশ্নটি কোনটি দুর্বল অ্যাসিড? তো এখানে 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড হলো দুর্বল অ্যাসিড এবং এর সাথে আর যেগুলো রয়েছে সেগুলো অ্যাসিটিক অ্যাসিড তুলনায় শক্তিশালী। তো এরপর আমাদের 3 নম্বর প্রশ্নটি কোনটি পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়? তো 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অ্যাসিটিক অ্যাসিড। তো এরপর আমাদের 4 নম্বর প্রশ্নটি কোনটি শক্তিশালী অ্যাসিড? তো এখানে 4 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ HNO3, অর্থাৎ হাইড্রোজেন নাইট্রেট হলো শক্তিশালী অ্যাসিড। তো এরপর আমাদের 5 নম্বর প্রশ্নটি কোনটি দুর্বল অ্যাসিড? তো 5 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ কার্বনিক অ্যাসিড। তো এরপর 6 নম্বর প্রশ্নটি কোনটি ফসফরিক অ্যাসিডের সংকেত? তো 6 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক H3PO4, অর্থাৎ H3PO4 হলো ফসফরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। তো এরপর 7 নম্বর প্রশ্নটি নিচের কোনটিকে ক্যালামিন বলে? তো এই প্রশ্নটির উত্তর হবে ঘ জিঙ্ক কার্বনেট। তো এরপর 8 নম্বর প্রশ্নটি নিচের কোনটি হজমে সহায়তা করে? তো 8 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হজমে সহায়তা করে। তো এটি খুব গুরুত্বপূর্ণ। তারপর 9 নম্বর প্রশ্নটি সৌরবিদ্যুৎ সংরক্ষণে ব্যবহৃত ব্যাটারির অত্যাবশ্যকীয় রাসায়নিক উপাদান কি? তো 9 নম্বর প্রশ্নটির উত্তর হবে
ঘ H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ সৌরবিদ্যুৎ সংরক্ষণে ব্যবহৃত ব্যাটারির অত্যাবশ্যকীয় রাসায়নিক উপাদান হলো H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। এরপর 10 নম্বর প্রশ্নে আমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি। তো এখানে বলা হয়েছে অ্যাসিনিট যৌগটি নিচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো 10 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ রাসায়নিক সার তৈরিতে। তো এরপর 11 নম্বর প্রশ্নটি নিচের কোন খাদ্যগুলো অ্যাসিডিটি তৈরির কারণ। তো 11 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ পেঁয়াজ বসন। এরপর 12 নম্বর প্রশ্নটি আচার চাটনি সস প্রভৃতি সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়। তো 12 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক ভিনেগার। অর্থাৎ আচার চাটনি সস প্রভৃতি সংরক্ষণে ভিনেগার ব্যবহৃত হয়। তারপর 13 নম্বর প্রশ্নটি পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচের মান কত। তো 13 নম্বর প্রশ্নটির উত্তর হবে ক 2। এরপর 14 নম্বর প্রশ্নটি মিথাইল রেড ক্ষারকের মধ্যে কোন রং ধারণ করে। তো 14 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ হলুদ। তো এরপর 15 নম্বর প্রশ্নটি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে এ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়। তো 15 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ CaCl2। তো এরপর আমরা দেখতে পাচ্ছি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে বলা হচ্ছে উদ্দীপক এতে উৎপন্ন পদার্থ কোনটি। তো এখানে আমরা একটা জিনিস ভালোভাবে বুঝে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি HCl, এটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটি হলো একটি অ্যাসিড। তারপর এখানে প্লাস কী দেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলো ক্ষার। তো আমরা সকলে জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কী তৈরি করে পানি এবং লবণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পানি H2O দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে আর বাকি রইল কি লবণ। তো এখানে আমাদের একটা জিনিস স্পষ্ট হলো যে এই চিহ্নিত পদার্থটি হলো কি লবণ। তো 16 নম্বর প্রশ্নের উত্তর ঘ লবণ। তো শিক্ষার্থীরা এবার আমরা 17 নম্বর প্রশ্নটি দেখি। তো এখানে 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কি। তো 17 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ NH4NO3 অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট। তো এখানে 18 নম্বর প্রশ্নটি শৈবালের উৎপাদন বন্ধে কোনটি খুবই কার্যকরী। তো 18 নম্বর প্রশ্নের উত্তর হবে খ কপার সালফেট অর্থাৎ শৈবালের উৎপাদন বন্ধে কপার সালফেট খুবই কার্যকরী। এখানে আমরা 19 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি একটা বিক্রিয়া। তো এখানে বিক্রিয়া উদ্দীপকে ওয়াই চিহ্নিত পদার্থটি কি। তো এখানে আমরা বিক্রিয়াটি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি H2SO4 যেটি হলো সালফিউরিক অ্যাসিড। তো এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে এক্স বিক্রিয়া করে কি তৈরি করেছে ওয়াই এবং প্লাস পানি H2O। তো এখানে আমরা 100% শিওর এখানে এক্স হবে কি কোনো ক্ষারীয় পদার্থ। তো ক্ষারীয় পদার্থ এবং অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে পানি এবং লবণ। তো এখানে আমরা পানি দেখতে পাচ্ছি। তো ওয়াই হবে কি লবণ। তো 11 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ অর্থাৎ ওয়াই চিহ্নিত পদার্থটি হলো লবণ। তো এরপর আমরা 20 নম্বর প্রশ্নে যাই। এখানে 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের এক্স চিহ্নিত পদার্থটির বৈশিষ্ট্য। তো আমরা এর আগের প্রশ্ন থেকে বিক্রিয়াটি থেকে বের করেছি এক্স পদার্থটি হলো ক্ষারীয় পদার্থ। তো এখানে ক্ষারীয় পদার্থের বৈশিষ্ট্য। তো লাল লিটমাসকে নীল করে। হ্যাঁ, ক্ষারীয় পদার্থ লাল লিটমাসকে নীল করে, এটি সঠিক। নীল লিটমাসকে লাল করে, এটি ভুল, কারণ অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তো এটি হবে ভুল। তারপর পানিতে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। তো এটি হবে সঠিক। তো এখানে 20 নম্বর প্রশ্নটি উত্তর হবে 1 ও 3, উত্তর হবে খ। তো শিক্ষার্থীরা আমাদের 20 নম্বর প্রশ্নটির উত্তর হবে খ 1 ও 3 লাল লিটমাসকে নীল করে এবং পানিতে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। তো শিক্ষার্থীরা আমাদের প্রশ্নগুলোর উত্তর দেখা হলো। তো আমাদের সপ্তম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর সহ দেখা হলো। তো এবার আমরা দেখব সপ্তম অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলো। তো এখানে আমরা প্রথমে 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দুইটি বিক্রিয়া দেখতে পাচ্ছি, 1 নম্বর বিক্রিয়া এবং 2 নম্বর বিক্রিয়া। তো এই প্রশ্নটি হলো রাজশাহী বোর্ড 2019। তো তোমাদের আবারও বলি, এখানে তোমরা ক খ গ গ এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখে নিবে, অবশ্যই। কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় হবু না আসলেও একটু ঘুরিয়ে ফিঁচিয়ে কিন্তু এই প্রশ্নগুলোই আসবে, অর্থাৎ টাইপ একই থাকবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর ক খ তোমাদের হবু চলে আসবে এখান থেকে 100% শিওর। যেমন এখানে আমরা ক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি অ্যাসিডিটি কাকে বলে। তারপর খ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি খাওয়ার পর দাঁত ব্রাশ করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় হবুই চলে আসবে, তবে গগুলো একটু পরিবর্তন করে দিবে আর কি। এখানে আমরা 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি এবং এটি হলো যশোর বোর্ড 2019। এখানে আমরা ABC 3টা সারণী দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ক নম্বর প্রশ্নের টেস্টিং সল্ট কাকে বলে। তারপর খ নম্বর প্রশ্নটি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা হেরফের হলে আমাদের খাদ্য হজমে অসুবিধা হয় কেন। তো এই ধরনের প্রশ্ন, অর্থাৎ খ নম্বরের মতো এই ধরনের প্রশ্ন তোমাদের হবুই চলে আসবে। তারপর গগুলো একটু পরিবর্তন করে দিবে, তবে প্রশ্ন একই থাকবে। তো তারপর আমাদের এখানে 3 নম্বর প্রশ্নেও ক নম্বরের সেম স্টাইল। এখানে 2টা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু কুমিল্লা বোর্ড 2019।
তো এখানে ক নাম্বার প্রশ্নটি পিএইচ কাকে বলে, তারপর খ নাম্বার প্রশ্নটি লেবুতে বিদ্যমান অ্যাসিড আমাদের জন্য ক্ষতিকর নয় কেন, তারপর গ নাম্বার প্রশ্নটি 1 নং বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো, তারপর গ নাম্বার প্রশ্নটি এক্স ও ওয়াই এর ধর্ম একই ধরনের কি বিশ্লেষণ করো। তো এগুলো হলো খুব সহজ প্রশ্ন, এগুলোতে তোমাদের শুধু একটা জিনিস মাথায় রাখলে হবে, সেটি হলো তোমরা অবশ্যই মাথায় রাখবে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে সব সময় লবণ এবং পানি উৎপন্ন করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস H2SO4 দেওয়া আছে, তো এখানে এক্স দেওয়া আছে, তারপর দেওয়া আছে কি H2SO4 যেটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর উৎপন্ন করেছে ক্যালসিয়াম সালফেট, তারপর H2O পানি। তো এখানে যেহেতু লবণ এবং পানি উৎপন্ন করা হয়েছে তাহলে এক্স যৌগটি হবে কি ক্ষার। তো এরপর ফরের যৌগটিতে ওই পাশে দেওয়া আছে, তো ওয়াই যৌগটি হবে কি লবণ, যেটি হবে কি সোডিয়াম ক্লোরাইড NaCl। তো শিক্ষার্থীরা আশা করি এই বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছিলাম তোমাদের বিজ্ঞানের প্রথম 7 অধ্যায়। তো এর পরের ভিডিওতে আমরা তোমাদের জন্য পরের 7 অধ্যায়গুলো নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তো সেই পরের অধ্যায়গুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্টে বলে যাবে সেগুলো তোমাদের চাই কি না চাই না। তো তোমাদের যদি পরের 7 অধ্যায়গুলোর প্রয়োজন হয় তাহলে কমেন্টে লিখে যাবে পরের 7 অধ্যায় চাই, তো এটা লিখে গেলে হবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে আমরা পরের 7 অধ্যায়ের ভিডিও আমাদের চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।